যেটা দিয়ে শুরু করতে চাই, তুমি কিছুদিন আগে একটা লেখা লিখেছিলে, যে লেখাতে তুমি লিখেছিলে যে পশ্চিমবঙ্গ যেন পম্পেই নগর ধ্বংস হওয়ার ঠিক আগের দিন যে ঘটনাটা ঘটেছিল, লাস্ট ডেজ অফ পম্পাইতে আমরা যেটা পড়েছি, সেইটা থেকে তুমি একটা পোর্শন উদ্ধৃত করে, এবং সেইখান থেকে তুমি যেটা বলেছিলে সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের অবস্থা ঠিক এরকম, যে যে কোনো সময় একটা অগ্নুৎপাতে পুরো পশ্চিমবঙ্গর অবস্থা তছনছ হয়ে যেতে পারে। এইটার বক্তব্যটার পেছনে কারণটা কি? কারণটা উপলব্ধি। এগুলো তো সবই সাবজেক্টিভ ধারণা। আর আমরা যখন যেহেতু সাংবাদিকতা আমাদের পেশা, ফলত একটা বেঞ্চমার্ক ধরে আমরা এগোই। আমার তখন তাৎক্ষণিকভাবে মনে হয়েছিল ভিসুভিয়াসের উদগীরণ আর পশ্চিমবঙ্গের অনুভূত কম্পনের মাত্রাটা এক নয়, সেটা ডিফারেন্ট, কিন্তু রূপক হিসেবে আমি মনে করি এটা এক। এবং একই কথা এর আগে অশোক রুদ্র লিখেছিলেন আগ্নেয়গিরির উপরে পিকনিক, আগ্নেয়গিরি শিখরে পিকনিক 81 বা 82 সালে পশ্চিমবঙ্গের। এটা বোধহয় প্রথমে দেশ পত্রিকায় দেশ ছাপা পত্রিকা হয়েছিল। ছাপা হয়েছিল। হ্যাঁ, এখন পশ্চিমবঙ্গের যেটা সমস্যা সেটা হচ্ছে যে আমরা এখন এত ধান্দাবাজ এবং স্বার্থপর হয়ে গেছি যে আমরা মনে করি উই লিভ নট ইভেন ফর দ্য প্রেজেন্ট, উই লিভ ফর দ্য মোমেন্ট। অর্থাৎ এই মুহূর্তে কি কোনটা করলে আমার লাভ হবে এবং লাভ আর লোকসানের মধ্যে, কিন্তু কোন দিকে রাজ্যটা চলে যাচ্ছে, এই যে আগে যেটা বাঙালি মধ্যবিত্ত ইন্টেলেকচুয়ালদের চেতনায় থাকার কথা, সেটা কমপ্লিটলি অ্যাবসেন্ট। আজকে টেলিভিশনে তুই ডিবেট দেখ, যেটাকে আমি কলতলার ঝগড়া বলি, যে কোনো খবরের কাগজের লেখা পড়, পশ্চিমবঙ্গের সমস্যা বলে যে কিছু আছে সেটা কোথাও তারা দেখতে পাবে না। এর সমস্যাটার অনেকগুলো দিক আছে, কিন্তু যে দিকটা সবচেয়েতে ক্ষতিগ্রস্ত হবে বাংলাটা, সেটা হচ্ছে আমাদের অর্থনীতি। অর্থনীতিটা এই আমাদের এই মহারানীর কল্যাণে কার্যত আজকে খাদের মুখে দাঁড়িয়েছে। সুতরাং সেই দিকে পম্পের সঙ্গে তুলনা খুব ভালো হওয়া উচিত। নমস্কার, শুরু করছি আমাদের মুখে মুখের নতুন এপিসোড। আমার সঙ্গে আজ যিনি আছেন, সাংবাদিক এবং পলিটিক্যাল কমেন্টেটর। আরেকটা পরিচয় আছে, তিনি আমার প্রাক্তন বস আমার সাংবাদিক জীবনে, সুমন চট্টোপাধ্যায়। সুমনদা, এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি প্রথম প্রশ্নটা করার আগে একটা জিনিস খালি বলে রাখতে চাই, যে আমাদের এই মুখে মুখের কো স্পন্সর কনকাঞ্জলি গোল্ড মার্ট পশ্চিমবঙ্গে সবথেকে বেশি দাম দেয় সোনা কেনার ব্যাপারে এরা। সুমনদা, যেটা দিয়ে শুরু করতে চাই, তুমি কিছুদিন আগে একটা লেখা লিখেছিলে, যে লেখাতে তুমি লিখেছিলে যে পশ্চিমবঙ্গ যেন পম্পেই নগর ধ্বংস হওয়ার ঠিক আগের দিন যে ঘটনাটা ঘটেছিল, লাস্ট ডেজ অফ পম্পাইতে আমরা যেটা পড়েছি, সেইটা থেকে তুমি একটা পোর্শন উদ্ধৃত করে, এবং সেইখান থেকে তুমি যেটা বলেছিলে সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের অবস্থা ঠিক এরকম, যে যে কোনো সময় একটা অগ্নুৎপাতে পুরো পশ্চিমবঙ্গর অবস্থা তছনছ হয়ে যেতে পারে। এইটার বক্তব্যটার পেছনে কারণটা কি? কারণটা উপলব্ধি। এগুলো তো সবই সাবজেক্টিভ ধারণা। আর আমরা যখন যেহেতু সাংবাদিকতা আমাদের পেশা, ফলত একটা বেঞ্চমার্ক ধরে আমরা এগোই। আমার তখন তাৎক্ষণিকভাবে মনে হয়েছিল ভিসুভিয়াসের উদগীরণ আর পশ্চিমবঙ্গের অনুভূত কম্পনের মাত্রাটা এক নয়, সেটা ডিফারেন্ট, কিন্তু রূপক হিসেবে আমি মনে করি এটা এক। এবং একই কথা এর আগে অশোক রুদ্র লিখেছিলেন আগ্নেয়গিরির উপরে পিকনিক, আগ্নেয়গিরি শিখরে পিকনিক 81 বা 82 সালে পশ্চিমবঙ্গের। এটা বোধহয় প্রথমে দেশ পত্রিকায় ছাপা হয়েছিল। হ্যাঁ, এখন পশ্চিমবঙ্গের যেটা সমস্যা সেটা হচ্ছে যে আমরা এখন এত ধান্দাবাজ এবং স্বার্থপর হয়ে গেছি যে আমরা মনে করি
we live not even for the present, we live for the moment. হুম অর্থাৎ এই মুহূর্তে কি কোনটা করলে আমার লাভ হবে এবং লাভ আর লোকসানের মধ্যে, কিন্তু কোন দিকে রাজ্যটা চলে যাচ্ছে, এই যে আগে যেটা বাঙালি মধ্যবিত্ত ইন্টেলেকচুয়ালদের চেতনায় থাকার কথা, সেটা কমপ্লিটলি অ্যাবসেন্ট। আজকে টেলিভিশনে তুই ডিবেট দেখ, যেটাকে আমি কলতলার ঝগড়া বলি, যে কোনো খবরের কাগজের লেখা পড়, পশ্চিমবঙ্গের সমস্যা বলে যে কিছু আছে সেটা কোথাও তারা দেখতে পাবে না। এই সমস্যাটার অনেকগুলো দিক আছে, কিন্তু যে দিকটা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বাংলাটা, সেটা হচ্ছে আমাদের অর্থনীতি। হুম অর্থনীতিটা এই আমাদের এই মহারানীর কল্যাণে কার্যত আজকে খাদের মুখে দাঁড়িয়েছে। সুতরাং সেই দিকে পম্পের সঙ্গে তুলনা খুব ভালো হওয়া উচিত। আমি যদি গ্রস ডোমেস্টিক মানে জিএসডিপি যেটাকে বলে সেইটা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে পশ্চিমবঙ্গ এখনও 5 বা 6 নম্বরে আছে। যদিও মানে প্রথম 4 তারা 50 লক্ষ কোটির কাছাকাছি তাদের জিএসডিপি নাকি জিডিএসপি হোয়াট এভার, হ্যাঁ, আর পশ্চিমবঙ্গ সেখানে 19-20 লক্ষ কোটি টাকার মধ্যে ঘোরাফেরা করে। মানে মোটামুটি আমি ধরে নিচ্ছি যে হাফ বা হাফের থেকে কিছুটা কম, 5 হোক বা 6 যেখানেই থাকুক না কেন। এইটার কারণটা কি? লেজেন্ডারি একজন ক্রিকেট লেখক ছিল, যিনি বলেছিলেন স্ট্যাটিস্টিক্স ইজ অ্যান অ্যাস। মনে আছে? হ্যাঁ, মনে আছে। সো এই জিডিপি, জিএসডিপি, এই যে শব্দগুলো ব্যবহার হয়, এগুলো হচ্ছে ইজ এ রিউজ টু এসেনশিয়ালি প্রজেক্ট সামথিং দ্যাট ইজ নট রিয়াল। আমি তো অর্থনীতির ছাত্র নই, এগুলো কাকে ইমপ্রেস করতে বলা হয় আমি তাও জানি না। পশ্চিমবঙ্গের অ্যাভারেজ 10 জন মানুষকে যদি জিজ্ঞেস করা হয়, আচ্ছা বলুন তো এই জিএসডিপি বস্তুটা কি, তাদের মধ্যে 9.9, যদি না তুই সবাইকে এখনই প্রেসিডেন্সি কলেজের ইকোনমিক্সের ছেলেদের জিজ্ঞেস করিস, তাহলে বলতে পারবে না, এবং তাদের কোনো আগ্রহ নেই। আমার বেশি করে আগ্রহ হোয়াট মিটস দ্য আই রাদার দ্যান হাউ ইউ ক্যালকুলেট নাম্বারস। এখন এটাও যেমন একটা সত্য, তেমনি আরও একটা সত্য হচ্ছে, যেমন অমর্ত্য সেনের প্রতিজি ট্রাস্ট এবং স্ন্যাপ, তারা একটা সবচাইতে কম্প্রিহেন্সিভ স্টাডি আমি বলবো অফ রুরাল বেঙ্গল মাইনরিটি কমিউনিটি, এবং একটা মানুষের একটা ন্যূনতম বাঁচার জন্য যে যে জিনিসের প্রয়োজন, সেটা চিকিৎসা হোক, স্বাস্থ্য হোক, শিক্ষা হোক, রাস্তা হোক, আলো হোক, মানে ইনফ্রাস্ট্রাকচার, এভরিথিং, এভরি ইন্ডিকেটর ওয়াজ ইনক্লুডেড। তার কনক্লুশনটা পড়লে মনে হয় সাচার কমিটি বুদ্ধবাবুর জমানায় মুসলিমদের প্লাইটের যে বর্ণনা দিয়েছিলেন, তার থেকে আমরা অ্যাকচুয়ালি এগোইনি। অথচ আমাদের যেখানে পারভার্সনটা হয়ে গেছে, সেখানে ইনস্টেড অফ ডুইং সামথিং রিয়েলি গুড ফর দ্য হ্যাপলেস মুসলিমস লিভিং ইন বেঙ্গলস ভিলেজেস, আমরা এখানে একটা অদ্ভুত কালচারের জন্ম দিয়েছি, যেখানে ইমামদের ভাতা দেওয়া হয় এ কথা জেনে, ইমাম মুয়াজ্জিন, যে দিস ইজ আনকনস্টিটিউশনাল। পুরোহিতদেরও তো দেওয়া না দেওয়া হয়। এটা হচ্ছে এই রাজীব গান্ধী থিওরির মতো। শাহবানু মামলাটাকে আমি ওভারটার্ন করে দিয়েছি, অতএব অযোধ্যার মন্দিরের দরজাটাও খুলে দিই, তাহলে শেষ পর্যন্ত কী দেখা গেল, হিন্দুরা চলে গেল আডবাণীর সঙ্গে আর মুসলিমরা চলে গেল ভিপি সিংয়ের সঙ্গে, এই তো হলো। তো এই ধরনের পলিটিক্সের এটাই সমস্যা। আমার বক্তব্য হচ্ছে, এই যে ইমাম ভাতা যখন দিলেন, সেই ভাতাটা যে দেওয়া যায় না, সেই মর্মে কলকাতা হাইকোর্ট একটা রায় দিয়েছিল। সেই রায়ের রচয়িতা ছিলেন জাস্টিস প্রণব চ্যাটার্জি, এবং একদম দ্ব্যর্থহীনভাবে লিখেছিলেন যে কোনো স্টেট ধর্মের নামে এটা করতে পারে না। আমাদের মাননীয়া, কেন যে লোকে মাননীয়া বলে আমি সেটা বলতে পারবো না, আমি মুদ্রা দোষে বলে হয়তো, আমি তো মাননীয়া শব্দটার অসৎ ব্যবহার করতে চাই না।
তিনি she believes in subverting institutions and propriety to achieve her own limited political interest. If that becomes the sine qua non of governance, then whatever follows সেটাতে ডিজাস্টার ছাড়া কিছু হয় না। যে কোনো রাজ্যে এই ধরনের একটা হাইকোর্টের রায় বেরোনোর পর যদি আমি মনে করতাম যে না আমি যেটা করছি সেটা কারেক্ট, তাহলে আমি ডিভিশন বেঞ্চে যেতাম, ডিভিশন বেঞ্চে হারলে সুপ্রিম কোর্টে যেতাম, কোনোটাই গেলাম না। আমি বললাম ও হাইকোর্টের এত দম হয়েছে, আমি চাইছি তাও আমি দিতে পারবো না, ঠিক আছে। ওয়াকফ বোর্ডকে দিয়ে উনি ব্যাকডোর দিয়ে ইমামদের টাকাটা দিলেন। তারপরে হয়তো কেউ কেউ এসে ওকে বলল পুরোহিতরা খুব খচে গেছে দিদি, হ্যাঁ ইমামরা পাচ্ছে পুরোহিতরা পাচ্ছে না, এটা কি ব্যাপার, তার পুরোহিতদের দিয়ে দে, ঠিক আছে। এইভাবে তো রাজ্য চলে। এই যে একটা 10 দফা প্রতিশ্রুতি, আমার বক্তব্য হচ্ছে এই প্রতিশ্রুতিগুলো যদি সত্যি ইফ দে আর মেন্ট টু বি সিরিয়াস, তাহলে ওই ধরনের ছন্দ মিলিয়ে হ্যাঁ প্রতিশ্রুতি কেউ দেয় না। ছন্দ মেলানোটাই হচ্ছে আমাদের এই রাজ্যের এখন সবচেয়ে ব্যাপার, মানে ইম্পর্টেন্ট ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবং সবাই আমরা একেবারে প্রণিপাত হয়ে, আর দেখেছো কি সুন্দর ছন্দ মিলিয়ে এগুলো দিয়েছে। আমার বক্তব্য হচ্ছে যে কোনো, এর জন্য অর্থনীতিবিদ হতে হবে না, কিচ্ছু হতে হবে না, এই 10টি প্রতিশ্রুতি তর্কের খাতিরে আমি যদি বলি যে পূরণ করা যায় না এমন নয়, তার জন্যে টাকা কোত্থেকে আসবে তার কোনো উল্লেখ নেই, কিভাবে সেটা ডিস্ট্রিবিউশন হবে কোনো উল্লেখ নেই, কোনো কিছুরই কোনো উল্লেখ নেই। এইখানেই আমার কথা হচ্ছে দিস ইজ শিওর রেসিপি ফর অ্যানার্কি, অ্যান্ড অ্যানার্কি অ্যাজ এ স্টুডেন্ট অফ হিস্ট্রি, যেটা আমরা এই রোবসপিয়ারের দেখেছিলাম না, পশ্চিমবঙ্গ কিন্তু চুপচাপ আছে, দিস স্টেট উইল রেসপন্ড সামডে। আমার জীবনেই তো আমি কতগুলো রেসপন্স দেখেছি, অ্যান্ড দ্যাট রেসপন্স উইল বি ভেরি ব্লাডি। আমি সেই আশঙ্কা থেকেই কিন্তু আমার সমালোচনাগুলো করি। একটা পূর্ববঙ্গের প্রবাদ ছিল, ফেলে রাখ তোর দেখা কথা আমি শুনে এলাম, বুঝেছিস তো। তো এই পশ্চিমবঙ্গটা চলে এই কনসেপ্টের উপর। যেটা তুই দেখছিস সেটা সত্য নয়, যেটা শুনে এলি সেটা সত্য, দিদির কানে যেটা বলা হবে দিদি মনে করবে সেটাই সত্য। এখন এই যে পরিযায়ী শ্রমিক, মানে একটা লজ্জা থাকলে তো, আমি তো মুখ্যমন্ত্রী কেন, পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে আমি ভিডিও যখন করি তখন আমি মাথা নত করে করি যে আমার রাজ্যের 40 লক্ষ 50 লক্ষ মানুষকে ঘরামির কাজ করতে, ঠিক আছে। আই এম নট টকিং অ্যাবাউট দ্য হোয়াইট কলার মাইগ্রেশন, যেটা বাঙ্গালোরে হচ্ছে, সাউথে সর্বত্র হচ্ছে, সেটা ইজ ওয়েলকাম। কিন্তু আমার গ্রামের ছেলেরা, তারা অন্য রাজ্যে গিয়ে কেউ রাস্তার ঝাড় দেবে, কেউ ময়লা করবে, কেউ ইট মাথায় করে নিয়ে যাবে, এর বাইরে তো কোনো কাজ করে না। আর কোনো ক্ষেত্রে সামান্য স্কিল যারা জরির কাজ করে, বা তারাও ট্র্যাডিশনালি বহুদিন ধরে বাইরে যায়। তুই যদি ডোম জুড়ে যাস, দেখবি তুই ওই জরির কাজ যারা করে তারা কোনোদিন থাকেই নি, তারা সারাক্ষণই জরির কাজে বাইরে যায় আর ঈদের সময় ফেরে। হ্যাঁ ঠিকই, এটা ঠিকই। আর এখন যারা যায় তাদের ফ্যামিলির দুঃখ কি কেউ শুনেছে? আমি 2-4 জনের সঙ্গে কথা বলে দেখেছি। একটা ধর বাচ্চা মেয়ে, মুসলিমরা তাড়াতাড়ি বিয়ে করে নেয় এবং তারপরে তাদের 1-2 সন্তান বিয়ের 2-3 বছরের মধ্যে হয়ে যায়। বাড়িতে বাবা মা, সেই সন্তান এবং স্ত্রী, এবং এদের জীবনের যে ভয়েড, বিকজ দেয়ার সান অর দেয়ার হাজব্যান্ড অর দেয়ার ফাদার, মানে টু এভরিবডি, এটার কি ভয়াবহ
মানে সামাজিক একটা মনস্তাত্ত্বিক সমস্যা হচ্ছে, সেটা বোঝার জন্য ভাই মুর্শিদাবাদের গ্রামে যেতে হবে, মালদার গ্রামে যেতে হবে। কেন যাচ্ছে? পশ্চিমবঙ্গে মানে কি বললো, কাজ নেই, মানরেগার টাকা সামান্য 300 না 350 টাকা, তার থেকেও 100-150 টাকা তৃণমূলরা ঝেড়ে নেয়, ঠিক আছে। পাশের উড়িষ্যায় গেলে সেই কাজটার জন্য 700 টাকা পাওয়া যায়, সাউথে গেলে 1000 টাকা পাওয়া যায়। কেরল, যার দেখবি ওই জিএসডিপি ফিএসডিপি ওই আমাদের থেকেও খারাপ, হ্যাঁ, কিন্তু মজুরিটা দেয় 1200 টাকা। এই কথা প্রসঙ্গে আমি তোমাকে বলছি, কিন্তু আমি যখন সাংবাদিকতা করেছি, ধরো আমি দিল্লিতে বসে দিল্লি থেকে আমি হরিয়ানা ইলেকশন কভার করেছি, সেই সময়ও আমি দেখেছি যে ফসল কাটবার সময় প্রচুর বাঙালি শ্রমিক, পাঞ্জাবে এবং হরিয়ানায় ওই যে ফসলের জমি কাটার জন্য এখান থেকে প্রচুর লোক ওখানে যান। এবং হরিয়ানবি যেহেতু ওটাকে হিন্দি বলা হয় ঠিকই, কিন্তু আমি তো বুঝতে পারতাম না হরিয়ানবি, কেউই পারি না। তখন ওই বাঙালিরাই আমাদের হেল্প করতো যে কি আসলে কি বলেছে বলে, মানে এটা আমি দেখেছি সেটা। কিন্তু সুতরাং এই ফেনোমেনাটা আমি ধরে নিচ্ছি সিজনাল, এটা ধরে নিচ্ছি 30 বছর ধরে। আমি পরবর্তীকালে 2008 কি 9-তে যখন পঞ্চায়েত ইলেকশনটা হলো, ওই পঞ্চায়েত ইলেকশনের সময় আমি ভেতরে ওই একটা টেলিভিশন প্রোগ্রামে ওই তারকার সঙ্গে নাকি একটা ছিল, ওটার সঙ্গে করতে গিয়ে আমি যেটা দেখেছি যে প্রত্যেকটা গ্রামে, বিশেষ করে যেখানে মুসলমান সংখ্যাধিক্য সেই গ্রামগুলোতে প্রত্যেকটা পরিবারে মানে শুধু বাবা মা অবশিষ্ট, বাকিরা কেউ নেই। কিন্তু সেটা তো তখন লেফট ফ্রন্টের আমল। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা সরাসরি এখনকার সরকারকে বা দিদিমণিকে দোষ দেবো কেন? এটা তো দীর্ঘদিন ধরে চলে আসে। এখন কথা হচ্ছে এটা ট্রেন্ডটা শুরু হয়েছিল বাম জমানায়। আবার এটাও সত্যি যে বাম জমানাতেই অপারেশন বর্গা যখন হলো, যখন এক ধরনের কৃষি অর্থনৈতিক কাঠামোর বদল হলো, যখন জমির অধিকার পেল, দ্যাট ওয়াজ দ্য গোল্ডেন পিরিয়ড। কিন্তু সেটা যে কতটা ঠিক হয়েছে না হয়েছে সেটা পস্টারিটি উইল ডিটারমিন। আমার মনে হয় যে মানে ইন হাইন্ডসাইট যে এমনভাবে আমরা তখন জমির জোতগুলোকে ছোট করে দিয়েছিলাম, কোনো অ্যাগ্রিকালচারাল মেকানাইজেশন সম্ভবই নয়। যে আমরা তো বলি মুখে, কিন্তু কেউ বাস্তবতাটা জানি না। সাবরমতীতে এই যে হাজার হাজার একর জমির উপর পাওয়ার ফ্যামিলি বা অন্যান্য ফ্যামিলি এরা চাষ করছে বা সুগার ক্যান চাষ হচ্ছে, এখানে না ওই 7.5 বিঘা না কিসের একটা সিলিং বসিয়ে রেখেছিল জোরদারদের হাত থেকে করার জন্য। এখন সেই জোরদার তো কবেই চলে গেছে, এখন জোরদার মানে হচ্ছে টিএমসি, ঠিক আছে, খাজনাটা নেয় কিন্তু জমির মালিক তাদের নেই, আর যাদের আছে তাদের ওই জমির আর কোনো প্রয়োজন নেই। আমার বক্তব্য হচ্ছে I completely disagree with the method of how বুদ্ধবাবু wanted to take সিঙ্গুর। সেখানে সমস্যাটা ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ। আমি ওনাকে অন্তত 10 বার বলেছিলাম যে আপনি কিন্তু এমন তাড়াহুড়োর মধ্যে দিয়ে করছেন যাতে আপনি ফেসে যাবেন। তার কারণ হচ্ছে যে আমাদের ল্যান্ড অ্যাকুইজিশনের কতগুলো পদ্ধতি আছে। আপনার ব্যুরোক্রেসি, বিশেষ করে এই সুপ্রতিম সরকার আর তৎকালীন ডিএমকে ছিল আমি জানি না, এরা দে ওয়ার সাবভার্টিং দ্য প্রসেস অ্যান্ড মিসলিডিং বুদ্ধবাবু যে এই কাজগুলো হয়ে গেছে, এই হয়ে গেছে, কিচ্ছু হয়নি। আলটিমেটলি সুপ্রিম কোর্টে এই যে সিঙ্গুর মামলার নিষ্পত্তি যখন হলো, তখন এটা প্রাইভেটাইজেশনের জন্য ব্যবহার করা যায় কি যায় না এই নিয়ে কিন্তু আলোচনা হয়নি। যে আলোচনাটা পুরো হাইকোর্টে হয়েছিল। সুপ্রিম কোর্টে রায়ে পরিষ্কার বলে দেওয়া হলো অধিগ্রহণের প্রসেসটা লিগালি হয়। আমার বক্তব্য হচ্ছে সেই শিক্ষা থেকে শুরু করে নিয়ে তো পরবর্তী সরকারের কাজ হচ্ছিল এটাকে ওকে আই হ্যাভ লার্ন দ্য লেসন, আমাকে এবার এই লেসনটাকে মাথায় রেখে বাকি কাজটা করতে হবে। আমাদের দিদিমণি মনে করে দুটো জিনিস, এবং খুব ব্লান্টলি আমি বলছি যে কোনো জমি দেখলে দিদিমণির ওই জলাতঙ্ক রোগীর মতো একটা ফোবিয়া হয়, বাবা আই ক্যানট টাচ ইট, এটা এক। আর 2 নম্বর, ইভেন ফর ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচারাল প্রজেক্টস অ্যান্ড অলসো ইস্যুস কনসার্নিং
আওয়ার সিকিউরিটি, যদি জমি চাওয়া হয়, আরে ক্রেডিট তো বিজেপি নিয়ে নেবে, আমি কেন দেবো? তুই যদি অশ্বিনী বৈষ্ণবের তালিকা দেখলাম দেখিস, সেদিন। হ্যাঁ, আমি তোকে বলছি পশ্চিমবঙ্গের ইতিহাসে বরকত সাহেব যখন ছিলেন, মমতা ব্যানার্জি যখন ছিল, এগুলো সব ছিল উইন্ডো ড্রেসিং। উই অল নিউ যে এত যা যা বলছে এর পিছনে কোনো বাজেটারি সমর্থন নেই। এই প্রথম আই মে হেট নরেন্দ্র মোদী অর হিজ গভর্নমেন্ট, বাট লেট মি কনসিড দ্য ফ্যাক্ট দ্যাট অশ্বিনী বৈষ্ণবের জমানায় রেল দপ্তর পশ্চিমবঙ্গের জন্য যত টাকা অ্যাকচুয়ালি বরাদ্দ করে রেখেছে এবং ইমপ্লিমেন্ট করতে চায়, লাইক অফ হুইচ ইন বেঙ্গল হ্যাজ নেভার সিন। কিন্তু আমরা কি তার কোনো সুফল পাচ্ছি না। তুই দেখতে পাচ্ছিস না চিংড়িহাটা? হ্যাঁ, লুক অ্যাট, অন্য কিচ্ছু করতে হবে না। একটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ হেডেড বাই চিফ জাস্টিস বলে দিল, সময়সীমা তৈরি করে দিল, বললো এই সময়ের মধ্যে তোমাকে কাজটা সম্পূর্ণ করতে হবে। দে ওয়েন্ট টু সুপ্রিম কোর্ট অ্যান্ড স্টলড ইট। তার মানেটা কি? তার মানে হচ্ছে, মানে যেটা খুব আনফর্চুনেটলি যেটা আমি বলবো, সেটা হচ্ছে আমরা বাঁদরের গলায় মুক্তোর মালা চাপিয়ে দিয়েছিলাম 2011-এ, এবং তখন মনে করেছিলাম ও আমার আধার ভালো। রবীন্দ্রনাথের একটা গান আছে না, আলোকে যে লোভ করে খায় সেই কুয়াশা সর্বনেশে, অতএব আমার অন্ধকারই ভালো। এই বাঁদরই যেই হোক আর তাই হোক, আমি যদি একটা বাঁদরকে বুদ্ধবাবুর জায়গায় বা সিপিএমের জায়গায়, হেট্রেড ওয়াজ নট সো মাচ এগেনস্ট কেননা আমি আমার বাড়িতে দেখেছি, আজকে তো দুজনের কেউ নেই, 2009 সালে আমার দিদি এবং জামাইবাবু, দে হ্যাড এ রিয়েল ফাইট ইন মাই প্রেজেন্স। আমার দিদি হঠাৎ অ্যানাউন্স করলো যে এবার আমি তৃণমূলকে ভোট দেবো। তো আমার জামাইবাবু একদম নিজের বইয়ের দিকে এরকম স্পেল বাউন্ড হয়ে তাকিয়ে আছে। হ্যাঁ, দুজনেই কিন্তু আল্ট্রা লেফটিস্ট। হ্যাঁ, ফ্রন্টিয়ার পয়সা দিয়ে পড়ে, সমর সেনের চালা, অশোক মিত্রের সঙ্গে ঘুরে বেড়ায়, এবং যত এই সাবঅল্টার্ন স্টাডিজের হিস্টোরিয়ান, তাদের অর্থনীতিবিদ, তারাই হচ্ছে ওর বন্ধু। আমার দিদি এটা অ্যানাউন্স করাতে আই ওয়াজ স্টান্ড। আর তখন তারপরে যখন তর্ক হচ্ছে আমি শুনেছি এই তর্কটা, আমার জামাইবাবু বলছেন হয়তো তুমি যা বলছো সেটা ঠিক, কিন্তু কবির সুমনকে আমি ভোট দিতে পারবো না। কবির সুমনকে আমি জানি যাদবপুর থেকে, ওর মতো ভণ্ড পৃথিবীতে দুটো নেই। তার মানে ইস্যুটা নেমে এলো প্রার্থীতে। তারপরে ভোটের পরে আমি জিজ্ঞেস করলাম যে প্রবীরদা তুমি কাকে ভোট দিলে? বললো কি জানিস, যে নাকে রুমাল চেপে ওই জোড়া ফুলেই ছাপ দিয়ে এলাম। এবার আমি তোকে বলছি, বহু লোক ওই একইভাবে নাকে রুমাল চেপে, কেউ এখন তো অনেকের বাড়িতে মাস্ক আছে, পোস্ট প্যান্ডেমিক প্রত্যেকের বাড়িতেই একটা দুটো দিন মাস্ক পাবে, দেখবি হয়তো মাস্ক পরে, কিংবা যেভাবে আমেরিকান আইস, হ্যাঁ, সম্পূর্ণ দেখবি কালো, পুরনো অরণ্যদেবের ছবির মতো, তারা গিয়ে বাজারে নেমে পড়ছে। আমরাও ওইভাবে মুখ ঢেকে বা কান ঢেকে বা নাক ঢেকে, লজ্জায় হয়তো অনেক বাঙালি মধ্যবিত্ত শিক্ষিত তথাকথিত ধর্মনিরপেক্ষ লোকজন, তারা কিন্তু দেখবি এবার বড় ফুলে ছাপ দিলেও দিয়ে দিতে পারে, এবং তার সম্ভাবনা ক্রমশ হচ্ছে। তোমার কাছ থেকে আমি প্রথম শিখেছি যখন তুমি দিল্লিতে আমার বস ছিলে, যে আমরা ওয়েস্ট বেঙ্গলের ইলেকশন যেভাবে কাভার করি ওইভাবে দিল্লিতে কাভার করা যায় না। তার কারণ এখানে তোকে জাত পাত ধর্ম এই রাজনীতিটা বুঝতে হবে। আমি তো প্রথম দিকে কিছুই বুঝতাম না যে এটা কী হচ্ছে, এরকমভাবে নির্বাচন হয় নাকি। সেটা তুমি আমাকে হাতে ধরে শিখিয়েছিলে যে কোথায় জাট ভোট, কোথায় এই ভোট, ঠাকুর ভোট, অমুক ভোট তমুক ভোট। এই যে জায়গাটা তুমি তৈরি করেছিলে, আমি কোথাও এখন দেখতে পাই যে এটা তো পশ্চিমবঙ্গে ছিল না। এই জিনিসটা এখন আমি দেখি পশ্চিমবঙ্গে এসে গেছে, যে কোথায় মতুয়া ভোটের কনসেন্ট্রেশন, কোথায় মুসলিম ভোটের কনসেন্ট্রেশন, কোথায় আপার কাস্ট, কোথায় অমুক, কোথায় তমুক। এই জিনিসটার পেছনে কি ওই মানে ওই ভিজুভিয়াসের অগ্নুৎপাতটার দিকে যাত্রা? হ্যাঁ, নিশ্চয়ই। বাংলা কিন্তু একটা আদর্শগত জায়গা থেকে একটা বাইনারি রাজনীতিতে অভ্যস্ত ছিল 2011 সাল পর্যন্ত, না 1997-98 পর্যন্ত, ঠিক। হয় কংগ্রেস নয় লেফট।
এর বাইরে তো কিছু ছিল না। এখন বাইনারি করে চেঁচায়। আমাদের 52 সাল থেকে 1997, 40 বছর আমরা কিন্তু বাইনারির মধ্যেই বাস করতাম। তারপরে কি হলো, মানে ইট ইজ ডাইরেক্টলি রিলেটেড টু disintegration of Congress, এবং disintegration of Congress has taken place all over India. 1989 was a very critical election in which Congress was decimated, not only decimated, এমন অবস্থা হলো যে আজকের সিপিএম এর মতো, ঠিক আছে, একটা তুলনা তো টানাই যায়, যে দলটা 84 সালে রাজীব গান্ধীর নেতৃত্বে, বলবো না, ইন্দিরা গান্ধীর মরা দেহে, মৃতদেহকে দেখিয়ে 413টা লোকসভা আসন জিতেছিল, যেটা ওর নানা জওহরলাল নেহরু কোনোদিন জিততে পারেনি। সেটা এই দল যখন 89-এ ক্ষমতা হারালো, আজ পর্যন্ত কংগ্রেস একক গরিষ্ঠতা নিয়ে ফিরতেই পারেনি। 89-এর পর 99, 2009, 2019, আজকে প্রায় 40 বছর হতে চলল। না, মাঝখানে নারসিমা রাও ছিল, কিন্তু আমি তাও বলছি মেজরিটি ছিল। অ্যান্ড কংগ্রেসের ডিসইন্টিগ্রেশন হিস্টোরিক্যালি 60s থেকেই হচ্ছে। এই যে যত অফশুট দেখতে পায়, সোশ্যালিস্ট ইউপিতে, বিহারে, এরা সবাই এসেনশিয়ালি আর্স্টওয়াইল কংগ্রেসম্যান। বাইনারিটা ভেঙে গেল হচ্ছে যখন মমতা ব্যানার্জি সাকসিডেড ইন হার গ্যাম্বল, যে টু এনশিওর ডিসইন্টিগ্রেশন অফ কংগ্রেস। 97-98 সালে যারা যায়নি, তারপরে যখন দেখলো যে 7টা 8টা 9টা এমপি নিয়ে বেরিয়ে গেছে পশ্চিমবঙ্গের মতো রাজ্য থেকে, তখন বাকি যারা ছিল, এটা তুই জেনে রাখবি, পার্লামেন্টারি পলিটিক্সের লেফটরা অন্যভাবে দেখতে হয় বলে, কিন্তু নন লেফট পার্টিস তারা মনে করে জো জিতা ও সিকান্দার। আমি তো প্রিয়রঞ্জন দাসবংশীকে ক্লোজলি দেখেছি। আই হ্যাভ সিন হিম ইন 1977, মানে ওরকম বক্তৃতা পশ্চিমবঙ্গে কোনো কংগ্রেস নেতাকে দিতে শিখিনি। তখনই তো প্রিয়দার কেন লোকে এত প্যাক দিত। যদি আপনারা শোনেন, আমি প্রিয়রঞ্জন দাসবংশী বলছি যে সূর্য পশ্চিম দিকে উঠেছে, দয়া করে বিশ্বাস করবেন। কিন্তু যদি শোনেন প্রিয়রঞ্জন দাসবংশী ইন্দিরা কংগ্রেসে জয়েন করেছে, খবরদার বিশ্বাস করবেন না। 83 সালে আমি এখানে যখন এআইসিসির অধিবেশন হলো, একটা শাল মুড়ি দিয়ে, কারণ ডিসেম্বর মাসে হচ্ছিল, বিশ্বাস করবি না, গ্যালারির টপে, এবং মাটিতেও বসেনি, গ্যালারির টপে এক কোণে একা বসে আছে। সো আই ওয়েন্ট অ্যান্ড গেভ হিম কোম্পানি অ্যাজ আই ইউজুয়ালি ডু। কিন্তু তারপরে আস্তে আস্তে সেই প্রিয় ফট করে ইন্দিরা গান্ধী মরে গেল, রাজীব এলো, 87 সালে বিকেম দ্য কিং অ্যাগেন। কিন্তু যেটা আমি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে ডিসইন্টিগ্রেশন অফ কংগ্রেস হ্যাজ গিভেন রাইজ টু আইডেন্টিটি পলিটিক্স। ঠিক আছে, সর্বত্র। কাস্ট কি ছিল না ইউপিতে? বরাবর ছিল, বিহারেও ছিল, সর্বত্র ছিল। কিন্তু ভর কেন্দ্রটা ছিল ন্যাশনালিস্টিক, এবং কংগ্রেস যেহেতু ওভারআর্চিং একটা জায়গায় ছিল, ফলে রাজনীতিটা কখনো হিন্দু মুসলমান, হিন্দুদের মধ্যে আমি রাজপুত, আমি অমুক, আমি তমুক, এইভাবে বন্টিত হয়নি। রজনী কোঠারির একটা খুব সুন্দর কয়েনেজ আছে, হুইচ আই থিঙ্ক এভরিবডি ইউজেস দিস ডেজ। সেটা হচ্ছে কংগ্রেস সিস্টেম। ইট ইজ নট কংগ্রেস রাজ, ইট ওয়াজ কংগ্রেস সিস্টেম, যেটা ধরে রেখেছিল কংগ্রেস সহ গোটা দেশটাকে। সেটা 47 থেকে 67 অবধি টিকেছিল ফর দ্য রেস্ট অফ দ্য কান্ট্রি। ইউপিতে চরণ সিংরা বেরিয়ে গেল, তারপরে কর্পূরী ঠাকুর বা বিহারে বেরিয়ে গেল, হরিয়ানাতে বেরিয়ে গেল, এইভাবে গুজরাটে বেরিয়ে গেল, এইভাবে শুরু হলো। তার ফলে আর আজকে সেই ডিসইন্টিগ্রেশন ইজ অলমোস্ট কমপ্লিট।
যে প্রসেসটা তখন শুরু হয়েছিল 67 সালে, আজকে 2026 সালে আমার তাকিয়ে মনে হয় কংগ্রেস হ্যাজ বিন ডেলিগেটেড টু দ্য ফুটনোট অফ হিস্ট্রি। ঠিক আছে, ভাবলে কীরকম একটা লাগে, কিন্তু যা সত্যতাকে তো মানতে হবে। ঠিক একইভাবে এবং তারপর থেকেই দেখবি কংগ্রেসের ডিসইন্টিগ্রেশন অ্যান্ড দ্য রাইজ অফ হিন্দুত্ব। এটার পেছনে কি ভিপি সিং মানে না না, 89 এটা পিছন টিজন না। ভিপি সিং ওয়াজ এ ভেরি কানিং পলিটিশিয়ান। ভিপি সিং হ্যাড টু ডিফিট, ঠিক আছে, রাজীব গান্ধী। এবং ওর মতো, যেমন আমি প্রিয়র কথা বললাম, আমি তো তখন ভিপি সিং ইয়ে চালাতো, মোটরসাইকেল চালাতো কে জানো, রামধন। হ্যাঁ। আর দুজন পিছনে বসে থাকতো, শেষে বসতো ভিপি আর মাঝখানে আরিফ মোহাম্মদ খান। ঠিক আছে, এইভাবে ওরা গ্রামের পর গ্রামে যাচ্ছে, আর আমিও পিছন পিছন গাড়ি নিয়ে ফলো করছি আনন্দবাজারের। আমি তো দেখেছি, একটা ধর ওয়েস্টার্ন ইউপিতে বা পাঞ্জাবে বা হরিয়ানায় তুই কার্যত গ্রামে গেলে দেখতে পাবি এভরি সেকেন্ড হাউস হ্যাজ সেন্ট হিজ সান টু বি এ সোলজার। এটা আমরা সবাই জানি। এটা আমি জানি। ওই পশ্চিম উত্তরপ্রদেশের জাট বেল্টে একটা সভায় প্রচুর ভিড় হয়েছে, ভিপি সিং বক্তৃতা দিচ্ছে, এবং ভিপি সিং লোকাল ডায়ালেক্টে বক্তৃতা দিত। আমরা বলি হিন্দি, হিন্দি বলে কোনো ভাষা নেই, হ্যাঁ, যেটা আছে সেটা ব্রজ বলি, খড়ি বলি, হ্যাঁ, মাইথিলি। এখন এগুলো হিন্দি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে বলিউডি হিন্দি। একটা বলিউডি হিন্দি, একটা দূরদর্শন হিন্দি। আরেকটা দূরদর্শন কেউ দেখে না, আমি আই ডোন্ট কেয়ার। এখন কথা হচ্ছে, কিন্তু যেটা বলছে সেটা তো বুঝতে পারছি, এমন তো কিছু হি ইজ নট স্পিকিং গ্রিক। কথাটা কি, কিভাবে আর্থি মেটাফর ইউজ করে মানুষকে উত্তেজিত করতে হয়, যদি ইতিহাসে লেখা পড়ে কখনো হয়, কেউ নিশ্চয়ই করবে, তাহলে দ্য বেস্ট এক্সাম্পল হচ্ছে ভিপি সিং। ভিপি সিং গিয়ে ওখানে বলছিল, আমি শুনেছি যে আপকি এই গাঁও সে কিতনা আদমি গিয়া হ্যায় ফৌজি মে, হাত তোলা শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা, আপ সিয়াচিন কা নাম জানতে হো? দু চারটে বলেছে হ্যাঁ জানি, বেশিরভাগ বলছে জানি না। তখনও সিয়াচিন কোথায়, কত ডিগ্রি টেম্পারেচার ওখানে, কিভাবে ওখানে ভারতীয় ফৌজিকে ইয়ে করতে হয়। तो आप सोचिए, आप लोग सोचिए, आपका बेटा देश की सुरक्षा के लिए सियाचिन में खड़ा होकर पाकिस्तान से जंग लड़ रहा है -30 -40 डिग्री में, और वो जो कमान लेके वहां खड़ा है ना, उसमें से भी पैसा खा लिया राजीव गांधी। अली गली में शोर है, राजीव गांधी चोर है। इट वॉज जस्ट ए परसेप्शन, ইট ওয়াজ নট রিয়ালিটি। এই একটা স্লোগান ভারতবর্ষকে এফোর ওফোর করে দিয়েছিল, আলিগালি মে চোরায়, রাজীব গান্ধী চোরায়। তো একইভাবে পশ্চিমবঙ্গে তুই কভার করেছি, আমরা কভার করেছি, 84 সাল থেকে আমি কভার করছি। কখনো আমি শুনিনি যে হিন্দু আলাদা, মুসলমান আলাদা। হিন্দু মুসলমান বোথ আর পলিটিক্যাল অ্যানিমালস। নইলে সিপিএম এত মুসলিম অধ্যুষিত জায়গায় নিরঙ্কুশ গরিষ্ঠতা পেত কি করে, কিংবা লেফটের জমানায় কংগ্রেস তাদের ট্র্যাডিশনাল স্ট্রংহোল্ডগুলোকে ধরেই বা রাখতো কি করে। তার মানে নোবডি ভোটেড অ্যাজ মুসলিম অর অ্যাজ হিন্দু। এই যে পোলারাইজেশনের সূত্রপাত, এর জন্যও স্কোয়ারলি দায়ী যিনি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে দল ভেঙে একার মুড়োতে তো লড়ার ক্ষমতা নেই, কখনো লড়েনি, কিন্তু শি আন্ডারস্ট্যান্ডস হার এই মানে লিমিটেড পলিটিক্যাল ইন্টারেস্ট সো ওয়েল। 84-এ যাদবপুরে খুব নাটক হলো, আমরা 84 থেকে 89 ওর যত রকম ট্যান্ট্রামস দিল্লিতে আছে সব দেখলাম, রিপোর্ট করলাম। সৌম্য বেশি করে করতো, সৌম্য ওয়াজ মানে অলমোস্ট সোল্ড। তো আমি একটু রিং সাইড জায়গা থেকে দেখতাম। ওই সময় সুনীত দাও করেছে, সবাই
এভরিবডি মানে ওয়াজ ঠিক আছে, এরকম কেউ আসেনি। গীতা মুখার্জি পর্যন্ত একদিন ডেকে আমাকে বলছে, হ্যাঁ শোন, ওই মেয়েটা কে রে? বললাম কে আবার? আপনি চেনেন না? মমতা ব্যানার্জি। বলছে ওই মেয়েটা ওখানে কি করছে? ওর তো আমাদের এখানে বসার কথা। ঠিক আছে, সো পুরো মাথায় তেল চাপড়া করছে, এবং যে কাপড়টা পরে এসছে সেই কাপড়টা তুই তোর বাড়ির পরিচারিকাকেও দিবি না। ঠিক আছে, চটি এটা পড়েছে, দ্যাট ইজ একেবারেই মনে হচ্ছে ওই জানপথের ফুটপাথ থেকে কেউ কিনে এনে দিয়েছে। কাঁধে একটা ঝোলা, সেই ঝোলাটাও অতি ময়লা, এবং তার ভিতর কি আছে আর কি নেই কেউ জানে না। অসংখ্য কাগজের পুঁটলি। দিস ওয়াজ দ্য ইমেজ অব মমতা ব্যানার্জি, which was an antithesis of what we knew as politicians in India. ফলে she immediately caught the attention of the nation, and mostly রাজীব গান্ধী। রাজীব গান্ধী অসম্ভব ফন্ডনেস ছিল ফর মমতা। যখন এই ইয়েতে এসেছিল শান্তিনিকেতনে, মনে আছে, মমতাকে ওই বিশ্বভারতীর এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বার করে দিয়েছিল। মমতাও মাটিতে বসে খাচ্ছে পাঠভবনের বাচ্চাদের সঙ্গে, রাজীবও খাচ্ছে, আমরাও খাচ্ছি। একটা মেয়ে উঠে জিজ্ঞেস করছে যে, প্রাইম মিনিস্টার স্যার, ইন ইউর ওপিনিয়ন হু শুড বি আওয়ার রোল মডেল ইন পলিটিক্স? রাজীব বলছে মমতা ব্যানার্জি। অ্যান্ড এই লেভেলের অ্যাডুলেট। মমতা কি করলো, 84-এ জেতার পর 89-এ মালিনীদের কাছে ভোগাট হয়ে গেল। সো মাচ ফর আর ক্যারিজমা অ্যান্ড পপুলারিটি। যেই দেখলো যে যাদবপুরে আমার এই হাল হয়েছে, রাজীব গান্ধী তখন বেঁচে ছিল, 2000 ওই পরের ইলেকশনটা কংগ্রেসের সেফেস্ট সিট, কংগ্রেস মানে কলকাতা সাউথ, ওটা রাজীব গান্ধীকে ম্যানেজ করে ওখানে চলে গেল। ভোলানাথ সেনের সিট ছিল যতদিন ছিল এমপি। সো হি স্টুড ফ্রম দেয়ার। গ্যাস খেয়ে না কি খেয়ে আমি জানি না, অ্যাকচুয়ালি ও ছেড়েছিল কেন বাজপেয়ী? ফেলকা ওয়াজ এ রিউজ। পার্লামেন্টে রেলমন্ত্রী হিসেবে মানে পশ্চিমবঙ্গের জন্য হয়তো 250টা প্রজেক্ট ডিক্লেয়ার করে দিয়েছে উইদাউট এনি বাজেটারি সাপোর্ট। আর ও সবসময়ই শি ইউজ টু প্লেস এভরিথিং অ্যাজ এ ফেয়ার কমপ্লিট। সেই জন্য এই প্রণব মুখার্জি মাঝে মাঝে বাড়ি থেকে বার করে দিতেন, ঠিক আছে, বেরো এখান থেকে, কিছু জানিস না বুঝিস না, তোকে দিয়ে হবে না। তখন তো প্রণব দা নেই। ও যশবন্ত সিনহার কাছে গেছিল যে আমি তো বলে ফেলেছি, এবার আমার তো বাজেটারি সাপোর্ট চাই, নইলে তো আমার খুব মুশকিল হবে। যশবন্ত সিনহাও তো ও ডালে ডালে গেলে ও মানে পাতায় পাতায় যায়। বিহারের কায়স্থ, হ্যাঁ, মৈথিলি ব্রাহ্ম, এদেরকে একদম বিশ্বাস করবি না। এরা যে কি বুদ্ধিমান লোক হয়, না না, আমি বলছি আমার অভিজ্ঞতা থেকে বলছি। কায়স্থরা মানে আমি জানি না পশ্চিমবঙ্গে তুইও কিনা, তুই তো বদ্যি, ছেড়ে দে, বাট দিস বিহারি কায়স্থ আর এ ক্লাস বাই দেমসেলস, অ্যান্ড যশবন্ত সিনহা ওয়াজ এ কুইন্টেসেন্সিয়াল বিহারি কায়স্থ। তো তখন ঝাড়খণ্ড হয়নি, তখনও বললো মমতা দি, I will definitely consider your proposals. Now I have to go to IMF. ঠিক আছে? And I am preparing for it. So once I return, I will sit with you. মমতা বুঝে গেল যশবন্ত সিনহাকে 1 পয়সাও দেবে না। বুঝতে পেরেছিস? She found in তেহেলকা একটা অ্যালিবাই যে দুর্নীতির ইস্যুতে জর্জ ফার্নান্ডেজকে রেজিগনেশন দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, বলে করে দিল। তুই বিশ্বাস কর, তা সেদিন আমি দিল্লিতে ছিলাম না। তখন তুমি চলে এসছো কলকাতায়? চলে এসছি। আই ওয়াজ ওয়াচিং ইন্ডিয়া অস্ট্রেলিয়া ক্রিকেট ম্যাচ, দ্যাট এপিক ইনিংস অফ রাহুল দ্রাবিড় অ্যান্ড লক্ষ্মণ। তখন আমাকে একটা জু ডালমিয়া টিকিট দিত, কিন্তু তখনও আমার অত হয়নি, স্ট্যাটাস বাড়েনি। লোয়ার টিয়ারে দিত না, আপার টিয়ারে দিত। আমার তো দেখি যায় আসতো না। আমি এক জায়গায় সংস্কারগ্রস্ত, তো ওই খেলা দেখছি, হঠাৎ জগমোহন ডালমিয়ার প্রাইভেট সেক্রেটারি এসে বলছে, সুমন দা आपका लिए एक जरूरी फोन है। আমি কাহা, আমি না চ্যাত করে উঠেছি বুকটা, কারণ এইসব কথা সাধারণত দুঃসংবাদ আসে। দুঃসংবাদ আসে, হ্যাঁ, সুসংবাদ তো আসে না।
আমি বললাম কাহা আয়া ফোন, তখন বললো জগুদা কামড়ে মে। তো আমি যেতে চকমোহন ডালমিয়া নিজের ঘর ছেড়ে দিচ্ছে, বললেন শুনুন আপনি কথা বলুন, দিল্লি থেকে ফোন এসছে। আমি ভাবলাম দিল্লি থেকে আমাকে এই সময় খেলা দেখছি, ফোনের উল্টো দিকে দেখি কৃষ্ণা বোস, শি ওয়াজ মাই লাইক মাই মাদার, ইউ নো দ্য ব্যাকগ্রাউন্ড। আমি হ্যাঁ মাসিমা। বলছি শুনুন, মমতা এমন পাগলামি করছে যে আমরা কেউ কন্ট্রোল করতে পারছি না। আমরা নিজেদের মধ্যে আলোচনা করে আমাদের মনে হলো একমাত্র তুমি বললে হয়তো ও কথা শুনতে পারে। তারপরে মাসিমা ফোনটা দিয়ে দিল সুদীপকে, সুদীপ ব্যানার্জি। সুদীপ আমাকে বলছে এই সুমন তুমি আমাদের বাঁচাও। বললাম কেন, মমতা এই কি সিদ্ধান্ত তোমাদের সঙ্গে পরামর্শ করে নেয়নি? বলল তুমি মনে করো মমতা পরামর্শ করে কারুর সিদ্ধান্ত নেয়? এটা আমরা এক্ষুনি জানতে পারলাম এবং জেনে আমাদের ত্রাই মধুসূদন অবস্থা, তুমি একটু কথা বলে পার করো। আমি বললাম দেখো এটা প্রথমত আমার কাজ নয়, দ্বিতীয়ত এখন আমি ইডেন গার্ডসে বসে আছি আর এইরকম একটা খেলা হচ্ছে, এই সময় তোমরা আমাকে দিল্লি থেকে ফোন করে ইন্টারভিউ করতে বলছো ইন এ ক্রাইসিস ওভার হুইচ আই হ্যাভ নো কন্ট্রোল অ্যান্ড আই ডোন্ট নো এবিসিডি অফ ইট, আর হোয়াট ইজ দ্য গ্যারান্টি যে মমতা উইল লিসেন টু মি? তারপরে কি করেছে সুদীপ বন্দ্যোপাধ্যায় তো খুব কানিং, পাশের ঘরেই বোধহয় মমতা ছিল, আমি শুনতে পাচ্ছি বলছে রিসিভারটা নিয়ে গিয়ে এই সুমন খুব জরুরি ব্যাপারে তোমাকে ফোন করছে, সুমনের ফোনটা ধরো। আরে শালা দরকার তোর, তুই আমার গাড়ি চাপিয়ে দিচ্ছিস? হ্যাঁ সুমনদা বলুন, গলা শুনেই আমি বুঝতে পারি। আমি বললাম তুমি এইসব পাগলামি কেন করছো? আরে না না আপনি জানেন না এরা একদম চোর, এদেরকে আমি বিশ্বাস করে খুব ভুল করেছি, এদের সঙ্গে কোনো কথা বলা যাবে না, আপনি এর মধ্যে ঢুকবেন না, ব্যাস বলে ফোনটা রেখে দিল। আমার শালা বেইজ্জত হলো। হ্যাঁ, আর মাসিমা আর সুদীপের কথা শুনতে গিয়ে আই নিউ হার দ্যাট এইটা কোনো কারণ নয়, কিন্তু কারণটা জানতে আমাকে 10-12 বছর অপেক্ষা করতে হয়েছিল। যেদিন আমি যশবন্ত সিনহাকে 1-to-1 পেয়ে জিজ্ঞেস করেছিলাম, যখন যশবন্ত সিনহা হ্যাজ লস্ট এভরিথিং অ্যান্ড হি ওয়াজ ইন দিল্লি, আই আস্কড হিম টেল মি হোয়াট হ্যাপেন্ড, বলো দিস ইজ হোয়াট হ্যাপেন্ড। ও আচ্ছা, বেরিয়ে এলো অটল বিহারী বাজপেয়ী, যে ভদ্রলোক কলকাতায় এসে ওর মায়ের পা ছুল, পরের ইলেকশনেও কিন্তু আবার বিজেপির সঙ্গেই লড়লো, ঠিক আছে? তারপরে এত মানে ফিকল মাইন্ড, শেষ পর্যন্ত আবার কিন্তু ওই সেই মল খোয়ালি তবে লোক কেন হাসালি করে বাজপেয়ীর পায়ে পড়ে গিয়ে একটা মন্ত্রিত্ব পেল, তোর মনে আছে? প্রথমে রেখে দিল মিনিস্টার উইদাউট এনি পোর্টফোলিও, তারপরে একেবারে শেষের দিকে একটা কয়লার দায়িত্ব দিয়েছিল, কোল। আর তখন এই যেখানে এখন আইটিসি হয়েছে তার পাশে দেখবি এখনও একটা আছে কি না এতদিন আমি জানি না, নিশ্চয়ই প্রমোটাররা তুলে দিয়েছে, ওখানে নাকি একটা কোল কমপ্লেক্স করবে। তো তখনও বোধহয় সুব্রত মুখার্জি টিএমসিতে যায়নি বা গিয়েও থাকতে পারে, সুব্রতদার তো কিছু নেই। তা আমি বললাম যে তো দিদিমণি তো খুব সক্রিয় হয়ে গেছে, আবার দেখলো তো কীরকম কোল কমপ্লেক্স করবে। সুব্রতদার তার ক্যারেক্টারিস্টিক স্টাইলে ফ্যাসফ্যাসে গলায় বলল, শোনো তোমাকে একটা কথা বলি, বরকতদা যতগুলো ফলক বসিয়েছিল সেগুলো এক জায়গায় করলে ওয়ারেন হেস্টিংসের কবরস্থানের চাইতেও বড় কবরস্থানের মতো লাগবে, আর মমতা যত ফলক বসিয়েছে সেগুলো এক জায়গায় করলে আমার ধারণা সৌদি আরব বা ইরান এর বড় যে কবরস্থান আছে তার মতো লাগবে। ফলকের রাজনীতি আমাকে দেখাতে এসো না, 5 টাকা নেই আর কালকে ভোট হবে আবার। তারপরে না, প্রথমবার কোনো লাফড়া হয়নি, প্রথমবার গভর্নমেন্টে পড়ে গেল, এটা আমি সেকেন্ড বার। হ্যাঁ হ্যাঁ, 2001-এ ইউনো হিস্ট্রি, আই ডোন্ট ওয়ান্ট টু সে, অভিক সরকার আমাকে টেলিফোন করে বলল, শোনো
আমি আজকে, তখন আমরা সেই মনে আছে আনন্দবাজারের অগ্নিকাণ্ডের পরে দোতলায় বসে কাজ করতাম, সে মানে খুব খারাপ অবস্থা। সেই অবস্থায় অভিজ্ঞবাবু ডেকে বললেন, শোনো তুমি তোমাকে একটা কাজ করতে পারবে? আমি কি? বললো আমাকে মিসেস গান্ধী ফোন করেছে। আমি কোন গান্ধী? বলছি আরে সোনিয়া গান্ধী। বললাম তা আপনি এত ফিস করে বলছেন কেন? আপনার ঘরে তো আর কেউ নেই। বলছে না না, আমার কথাটা শোনো, সবসময় আমার কথাকে ইয়ে করবে না। হ্যাঁ বলুন। উনি চান মমতার সঙ্গে একটা অ্যালায়েন্স করতে, এবং আমাকে দায়িত্ব দিয়েছে। আমার মুশকিল হলো আমি আজকে রাত্রিরেই আমেরিকা চলে যাচ্ছি, এখান থেকে বাড়ি যাবো, বাড়ি গিয়ে জামা কাপড় চেঞ্জ করি, আমি প্লেন ধরতে চলে যাবো। তাহলে আমায় কি করতে হবে? বলছে কালকে লাস্ট ফ্লাইটে কমলনাথ ইজ কামিং, কিন্তু দিস হ্যাজ টু বি দিস মোস্ট সিক্রেট অপারেশন। আমার কাজটা কি? বললো তোমার কাজ হচ্ছে ইজ টু ইনফর্ম মমতা অ্যান্ড টু ব্রিং কমল টু মাই হাউস। হ্যালো, আমি কি করে আনবো? আমার ভাঙা এই মারুতি গাড়ি চড়ে কমলনাথ আসবে? কমলনাথের এখানে বাড়ি আছে। বললো কমলনাথকে আনতে হবে না, কমলনাথ নিজেই এসে যাবে। ইউ হ্যাভ টু এনশিওর দ্যাট মমতা কামস। আমি মমতাকে বললাম, ও তো মানে একদম চাঁদ পাওয়ার মতো করে নিল। তার আগে ও আর সুদীপ এসে আমার বাড়িতে জ্ঞান করে গেছে যে দেখুন, একটা অল ইন্ডিয়া পার্টির সাপোর্ট না পেলে তো ইলেকশন লড়া খুব কঠিন, সুতরাং আপনি একটু কাইন্ডলি অভিজ্ঞবাবুকে বলুন, অভিজ্ঞবাবু বললেই এটা হয়ে যাবে। আমি বললাম দেখো, আমি অভিজ্ঞবাবুর কর্মচারী, ইয়ার দোষ নই, তোমরা বলছো আমি বলতে পারি। তখন আমি বুঝলাম যে কোনো না কোনোভাবে মমতা তার আগেই সোনিয়া গান্ধীর কাছে বার্তা পাঠিয়েছে যে আই ওয়ান্ট টু কাম। ওরে গুরুদেব! তারপরে অভিজ্ঞবাবুর বাড়িতে রাত্রি 11:30 12টার সময় কমলনাথ এলো। উপরে ছিলেন রাখিদি, আমাদের দরজা খুলে দিল দারোয়ান। ওই অভিজ্ঞবাবুর বসার জায়গায় বসলাম। রাখিদি তো অসাধারণ মহিলা। উনি নেমে এসে বললেন, তোমরা কি খাবে? ডিনার খাবে? তো আমার তো খিদের মানে ছুঁচোয় ডান মারছে, তো আমি একা তো ডিনার খেতে পারি না। কমল বললো নো নো নো, মমতাও তাই বললো। আমি বললাম এখানে আমি আর কি বলবো। তারপরে কফি দিল আর কয়েকটা কাজু বাদাম ফাদাম এসব দিয়েছিল, কফিটা খেয়ে নিলাম। তারপরে শুরু হলো ওদের নেগোসিয়েশন। পারলে মমতা তখন কমলনাথের কলারই ধরে নেয়। হ্যাঁ, আলোচনা শুরু হতে না হতেই আমি বললাম আমি এখানে থাকবো না। আমাকে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে অভিজ্ঞবাবুর বাড়ির বাইরে মশার কামড় 2 ঘন্টা ধরে কোথাও কখনো খেতে হয়নি। অভিজ্ঞবাবুর বাড়িতে অবারিত দ্বার ছিল ভিতরে। দেন আই চোজ টু স্ট্যান্ড আউটসাইড। হঠাৎ দেখি মমতা একটা ছোট্ট গাড়ি নিয়ে এসছে বাইরে, আর সেই গাড়ির চালকের আসনে বসে আছে গৌতম বোস, বুলান। আচ্ছা। হ্যাঁ, গৌতম বোস ওয়াজ ওয়ান অফ মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড ফ্রম কলেজ, প্রেসিডেন্সি। হ্যাঁ। আমি তখন দেখলাম বাবা, ভগবান একটা অন্তত ইয়ে করেছে। তা আমি গিয়ে গৌতমের গাড়িতে বসলাম। গৌতম আমায় জিজ্ঞেস করছে, বুলান এ কি দেখলি রে ভিতরে? আমি বললাম যা দেখলাম সেটা যে কোনো চিতপুরের যাত্রাপালাকে হারিয়ে দেবে, বুঝেছিস? কেন কেন কী হয়েছে? আমি বলছি কমলনাথ বেঁচে ফিরলে ঘর থেকে তোরা মানে মিসেস গান্ধী ইয়ে দেবে। তারপরে 2-2.5 ঘন্টা উত্তপ্ত আলোচনার পর কমলনাথ বেরোলো ঘামতে ঘামতে প্রায়। সুমান, ডু ইউ হ্যাভ এ সিগারেট? হ্যাঁ। আমি তখন ইন্ডিয়া কিংস ইন স্কাই সিগারেট একটা এমনভাবে খেলো যেন মনে হলো ওর জীবনের যত প্রেশার আছে সব বের করে দিতে হবে। তারপরে আমাকে বললো, হাউ আর ইউ গোয়িং টু গো ব্যাক হোম? আই সেড আই হ্যাভ নাথিং, আইল গো অ্যান্ড ফাইন্ড আউট সাম কার, মানে ইয়ে ট্যাক্সি ফর মাই সেলফ অ্যান্ড দেন গো। নো 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 নো, ইউ কাম উইথ মি, আই উইল ড্রপ ইউ ফার্স্ট অ্যান্ড দেন আই উইল গো হোম। আই সেড ওকে। তো মমতা চলে গেল।
সুমনদা আসছি, এই যে সুমনদা আসছি ঘাড় ঘুরিয়ে যখন বললো না, আমি বুঝে গেলাম খেলা কেচে গেছে, এটা গেছে। দ্য ফার্স্ট থিং গাড়িতে বসে, তখন বড় বড় গাড়ি অত হয়নি, কিছু একটা গাড়ি, সে খুব সুন্দর এয়ার কন্ডিশনিং, আমি তো খুব আরাম, চোখ বুজে আসছে। ও বলছে, সুমান, হাউ ডু ইউ সাফার দিস ওম্যান, হাউ ডু ইউ সাফার দিস ওম্যান? আমি বললাম, who told you that I suffer? I suffer her because it is part of my job, just as you are suffering now, because Sonia Gandhi has given you this job. Impossible. Do you know what she is asking for? And what? All the winning seat of Congress. I am, so what are you going to do? I am going to return to Delhi, speak to madam. Whatever is her instruction, I will follow. সালা আমার এমনই কপাল, তারপরে যখন কমলনাথ এসছে, মিটিংটা ফিক্সড হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। সুদীপদা ফোন করে আমাকে বলছে তোমাকে থাকতে হবে, মমতা আমাকে ফোন করে বলছে তোমাকে থাকতে হবে, কমলনাথ দিল্লি থেকেই আমাকে ফোন করে বলেছে, সুমন, ইফ ইউ ওয়ান্ট টু এনশিওর মাই লাইফ অ্যান্ড সেফটি, ইউ হ্যাভ টু বি দেয়ার। আর তুই বিশ্বাস করবি না, হোয়াট অ্যান এম্বারাসমেন্ট ফর মি। মমতা ডিমান্ড দিচ্ছে এই সিট, এই সিট, এই সিট, এই সিট। তো ওখানে সিগারেট খাওয়া অ্যালাউড ছিল, আর কমলনাথকে তো দেখেছিলাম 555, একটার পর একটা সিগারেট খাচ্ছে। বলছে, হাউ ক্যান আই গিভ ইউ দিস সিট? দিস ইজ ওয়ান সিট ওয়ার কংগ্রেস উইল ডেফিনেটলি উইন, মমতাজি, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। মমতা ওই সুদীপদার বাড়ির বিছানাটা অনেক উঁচু ছিল, পালকের মতো। ওকে দেন, আই এম গোয়িং, ঠিক আছে, আর তলায় হাওয়াই চটি, এরকম 10-12 অন্তত হয়েছে। ওকে দেন, আই এম গোয়িং। শেষ পর্যন্ত কিন্তু হোয়াট শি আস্কড ফর, 90% অফ ইট ওয়াজ কনসিডার্ড। এবং তারপরে সোমেন মিত্রকে ছাড়ে, বিশ্বাস করবি না, কমলনাথ কলকাতায় এসে অবিকবাবুর বাড়িতে মিটিং করছে, প্রণববাবু জানেন না, বরকত সাহেব জানেন না, প্রিয়দা জানে না, সুব্রত জানে না, সোমেন জানে না, সুমন চট্টোপাধ্যায় জানে। হোয়াট অ্যান আনএনভিয়েবল সিচুয়েশন। তারপরে একটু রাষ্ট্র হতে কতক্ষণ লাগে বলতো? আমাকে ফোন করছে প্রণবদা, এই সুমন কি হলো বলতো? সোমেনদা আমায় ফোন করেনি, প্রিয়দা, সুব্রতদা, পাগল করে দিচ্ছে আমাকে। আমি বললাম, বিশ্বাস করো, I only carried out the instruction of my boss. What transpired in the room I cannot tell you, because I was not there. But this time I had to be there in Sudeep's room. ঠিক আছে? আর নিচে পশ্চিমবঙ্গের যত সাংবাদিক সবাই দাঁড়িয়েছে এই বৈঠকের ফলাফল জানতে, এবং তাদের মধ্যে ওই সুদীপদার বাড়িতে টেনিয়ার তো কোনো অভাব ছিল না। কোনো একটা টেনিয়া নিচে গিয়ে বলে দিয়েছে, ও সুমনদা তো বসে আছে ভিতরে। এটা আমি এখন যদি বলতে চাই, তোর সিনেমা যদি তুই কখনো করিস, তখন আমাকে ডাকিস, তখন আমি এটা খুব ভালো করে ড্রামাটাইজ করে বলতে পারবো। কারণ আমার মনে আছে, তুমি একবার রাত্রির বেলা, চল তো কি আর ঘটছে মনে হচ্ছে বলে, তোমার ওই ব্রাউন রঙের ফিয়াট গাড়িটা নিয়ে তুমি আমাকে নিয়ে চলে গেছিলে চন্দ্রশেখরের বাড়িতে। এবং সেইটা হচ্ছে প্রথম চন্দ্রশেখরের, ও যে প্রাইম মিনিস্টার হচ্ছে, তার প্রথম মিটিং রাজীব গান্ধী এসেছিল, এবং তুমি একটা গাট ফিল থেকে ওইখানে আমাকে টেনে নিয়ে চলে গেছিলে। সেটা আমার এই মুহূর্তে মনে পড়লো তোমার এই মিটিংয়ের কথা শুনে। আমরা এই আজকের মতো আমরা পডকাস্টটা এখানে শেষ করছি, কিন্তু আমরা কন্টিনিউ করব এর পরের এপিসোডে। দেখতে থাকুন মুখে মুখে। থ্যাংক ইউ।